নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাদের সহনাগরিক ভারতীয় সেনার বীর জওয়ান ঝন্টু আলী শেখ নিহত হয়েছেন সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে। ভারতীয় সেনাবাহিনী তাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন। এটাই ভারতবর্ষের চরিত্র এবং ভারতীয় সেনাবাহিনীর চরিত্র। আমরা গর্বিত ঝন্টু আলী শেখের জন্য। তিনি প্রাণ দিয়েছেন এই দেশের জন্য। তার আর এক ভাইও সেনাবাহিনীতে রয়েছেন, তিনি কাশ্মীর সীমান্তেই এখন কর্তব্য পালন করছেন। ঝন্টু আলী শেখের কথা তো শুনলাম, তার আগেও আর একজন সেনা কর্তার কথা আমার মনে পড়ছে, তার নাম ব্রিগেডিয়ার ওসমান। ব্রিগেডিয়ার ওসমান 1948 সালে পাক হানাদার বাহিনী যখন হানা দিয়েছিল ভারতে, তখন অকুতোভয়ে লড়াই করে শহীদ হয়েছিলেন। এটাই ভারতীয় সেনাবাহিনীর চরিত্র এবং ব্রিগেডিয়ার ওসমান, ঝন্টু আলী শেখের মতো বীর সেনানীরা ভারত মাতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদের কর্তব্যে চিরকাল অবিচল ছিলেন। রামচন্দ্র গুহ ইন্ডিয়া আফটার গান্ধী এই বইতে ব্রিগেডিয়ার ওসমান সম্পর্কে অনেক কথা বলেছেন। দেখুন, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, এই পরিচিত লব্জটুকু এখন অনেকে বলছেন, কিন্তু একথাও অনস্বীকার্য পৃথিবীতে যে সন্ত্রাসবাদী হামলা বিগত বছরে হয়েছে এবং এখনো হচ্ছে, তার 99.99% পিছনে ইসলামিক জঙ্গিরা আছে। এটাও অনস্বীকার্য ঐতিহাসিক সত্য। এই সত্যকে অস্বীকার করা মানে ভাবের ঘরে চুরি করা। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে গিয়ে সেখানে যে বক্তব্য রেখেছেন, তাতে পেহেলগামে জঙ্গি হানার বিষয়টা তো অবশ্যই ছিল। তিনি হিন্দিতে রেখেছেন, কিন্তু কতগুলো শব্দবন্ধ ইংরেজিতে বলেছেন। সম্ভবত গ্লোবাল অডিয়েন্সকে অ্যাড্রেস করা তার ইচ্ছা ছিল, এবং ভারতের যারা হিন্দি ভাষা নুয়ান্সেস সম্পর্কে অত ওয়াকিবহাল নয়, তাদের কাছেও ক্রিস্টাল ক্লিয়ার হিসাবে প্রধানমন্ত্রী তার বক্তব্যকে তুলে ধরার জন্যই ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, মানে ইংরেজিতে বলেছেন কয়েকটা কথা। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3টে বক্তৃতার কথা উল্লেখ করব। 2014 থেকে 2025 এপ্রিল পর্যন্ত যে 3টে বড় মাপের হামলা হয়েছে, তার একটা হচ্ছে উড়ি সেনাঘাটিতে, তারপরে হয়েছে পুলওয়ামায়, এবং সর্বশেষটা হলো পেহেলগামে। জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ লেগেই থাকে, সাধারণ মানুষ শহীদ হন, ভারতীয় সেনা শহীদ হন, এগুলো হয়। কিন্তু বড় মাপের সন্ত্রাসবাদী হামলা নরেন্দ্র মোদীর জমানায় এই 3বার হয়েছে। এখন উড়ির হামলার পর নরেন্দ্র মোদী গিয়েছিলেন কোজিকোড়ে, বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিং ছিল। সেখানে তিনি সন্ত্রাসবাদীদের হামলার দর্থহীন ভাষায় নিন্দা করেছিলেন। আমাদের পড়োশী দেশ কিভাবে সন্ত্রাসবাদকে লালন পালন করছে তাই কথা বলেছিলেন, এবং একই সঙ্গে খুব তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছিলেন। বলেছিলেন, দেখুন, ভারতবর্ষ তথ্য প্রযুক্তি রপ্তানি করে আর পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করে। আপনাদের দেশের সরকার সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, সেই সন্ত্রাসবাদীরাই একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন হবে। অর্থাৎ পাকিস্তানের নাগরিকদের প্রতি প্রকৃত রাষ্ট্রনেতা হিসাবে প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছিলেন। সেটা উড়িতে জঙ্গি হানার পরে। তারপর আসুন পুলওয়ামা।
পুলওয়ামাতে যখন ঘটনা ঘটে তখন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যায়। যেদিনকে এই ঘটনা ঘটেছিল সেদিন প্রধানমন্ত্রী বিয়ার গ্রিলসের সঙ্গে কোনো একটা শুটিং এ ছিলেন এবং সেখানে মোবাইল সংযোগ প্রায় ছিলই না। তো ঘটনা ঘটার কিছুক্ষণ বাদে প্রধানমন্ত্রী খবর পান। তার পরের দিনই সম্ভবত দিল্লি থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছিল, সেখানে প্রধানমন্ত্রী অনেক কথা বলেন। তারপর ঝাঁসিতে কার্যত নির্বাচনী প্রচারের শুরুতে প্রধানমন্ত্রী অনেক কথা বলেন। সেখানে পড়শি দেশকে আক্রমণ করে সন্ত্রাসের আঁতুড় ঘর বলে চিহ্নিত করে প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে মুতোর জবাব দেয়া হবে, এবং কিভাবে জবাব দেয়া হবে, কবে জবাব দেয়া হবে, কোনখানে জবাব দেয়া হবে, সেটা স্থির করার ভার সেনাবাহিনীর উপর তিনি ছেড়ে দিয়েছেন। পরিষ্কার করে এই কথাটা বলেছিলেন যে সেনাবাহিনীকে একেবারে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে রিট্যালিয়েট করার জন্য। তারপরে সার্জিক্যাল স্ট্রাইক আমরা সব জানি। এবার পেহেলগামের ঘটনার পর বিহারের মাটি থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। Friends, today from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. তার প্রতিটি শব্দের মধ্যে অনেক ইঙ্গিত আছে। দেখুন, প্রধানমন্ত্রী এবার বলেননি যে সেনাবাহিনীকে বলা হয়েছে কিভাবে তারা জবাব দেবে সেটা তারা ঠিক করুন, প্রধানমন্ত্রী বলেননি। প্রধানমন্ত্রী বলেছেন এমন শাস্তি পাবে সন্ত্রাসবাদীরা এবং তাদের মদতদাতারা, সেটা তারা কল্পনাও করতে পারছে না। দুনিয়ার কোন থেকে খুঁজে বার করা হবে সন্ত্রাসবাদীদের এবং তাদের মদতদাতাদের। যে কটা জমি এখনো সন্ত্রাসবাদীদের অভয়ারণ্য আছে, সেই জমিও তাদের থাকবে না। অবশ্যই তিনি আমাদের পড়শি পাকিস্তানের নাম করেননি, কিন্তু তার প্রত্যেকটা শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমন জবাব দেয়া হবে যেটা সন্ত্রাসীরা এবং তাদের মদতদাতারা কল্পনা করতে পারছে না। দুই, তিনি কিন্তু কোনো টাইম ফ্রেমের কথা বলেননি, কোনো টাইম ফ্রেমের কথা বলেননি, এবং সেনাবাহিনী পুরো বিষয়টা ঠিক করবে, তাদের উপর ব্যাপারটা ছেড়ে দেওয়া হয়েছে, এ কথাও প্রধানমন্ত্রী বলেননি। আসলে আমার ধারণা এবার বড় কোনো পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ভারত সরকারের। সেই পরিকল্পনা রাতারাতি রূপায়ণ করা সম্ভব নয়।
এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হলে আঁট খাঁট পেতে নামতে হয়। সবার আগে কূটনৈতিকভাবে একটা জনমত তৈরি করতে হয় যে ভারতবর্ষ বারে বারে সীমানার ওপার থেকে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হচ্ছে। এই জনমত তৈরি করেই কিন্তু ভারত সরকার জবাব দেবে, কিছু তো হবেই। পুলওয়ামার পরে হয়েছিল, এবারও হবে। কিন্তু এবার প্রধানমন্ত্রীর বক্তব্যের এই ভিন্নতা আমার কিন্তু নজরে এসছে। দেখুন, পাকিস্তানের সংবাদ মাধ্যম এই বিষয়টাকে অবশ্যই তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করবে, এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যে কথাটা বলেছেন যে এটা ভারতের অভ্যন্তরীণ বিরোধের ফল, পাকিস্তানের নাম জড়ানো ঠিক হচ্ছে না, পাকিস্তান এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, এ কথাগুলো বলা হয়েছে এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম সেগুলো ফলাও করে প্রচার করছে। দেখুন, সিন্ধু জল চুক্তি থেকে আমরা আপাতত সরে এসছি, ক্যাপ্টেন অ্যাবেন্স হয়েছে। পাকিস্তান সরকারও বলেছে যে তারা সিমলা চুক্তি থেকে আপাতত সরে আসছে। 71 সালে বাংলাদেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার পর সিমলাতে গিয়ে ভুট্টো, সঙ্গে ছিলেন বেনজির, ইন্দিরা গান্ধীর সঙ্গে সিমলা চুক্তি স্বাক্ষরিত করেছিলেন। মানে সেখানে ওই যে নিয়ন্ত্রণ রেখাটাকেই তখন সীমান্ত বলে ধরা হয়েছিল, এবং সিমলা চুক্তিতে বলা হয়েছিল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ দুদেশ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মেটাবে, এখানে রাষ্ট্রপুঞ্জ বা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের সুযোগ নেই, এবং নিয়ন্ত্রণ রেখা কোনো পক্ষই ভায়োলেট করবে না। আরো অনেক কথা ছিল, আপনারা দেখে নিতে পারেন সিমলা এগ্রিমেন্ট। কিন্তু তারপর পাকিস্তান কার্গিলে নিয়ন্ত্রণ রেখা ভঙ্গ করেছিল, সে কথা আমরা জানি। পাকিস্তান বলে ভারত সিয়াচেন গ্লেসিয়ার দখল করেছিল সিমলা চুক্তির, সেটা পরিপন্থী। কিন্তু সিয়াচেন গ্লেসিয়ার সংলগ্ন অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলে কিছুই ডিমার্কেট করা নেই সিমলা চুক্তি অনুসারে। সেটাকে যে যেভাবে ইন্টারপ্রেট করবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। তাই সিয়াচেন গ্লেসিয়ার দখল করেছিল ভারতীয় সেনা আজ থেকে 40 বছর আগে, এই যে ন্যারেটিভ পাকিস্তান দিচ্ছে এটা কিন্তু সত্যি নয়। সিয়াচেন গ্লেসিয়ারকে ঘিরে প্রকৃত অর্থে কোনো নিয়ন্ত্রণ রেখাই ছিল না। এবং আরো বলেছে পাকিস্তান সরকার সমস্ত রকম দ্বিপাক্ষিক চুক্তি তারা বাতিল করছে। দেখুন, অনেক দ্বিপাক্ষিক চুক্তি আছে, সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন, গুগল করলেও পেয়ে যাবেন। একটা জিনিস আছে, সেটা সম্ভবত 1988 সালের 31শে ডিসেম্বর স্বাক্ষর হয়েছিল। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো। তাতে বলা হয়েছিল ভারত ও পাকিস্তানের যে নিউক্লিয়ার ইনস্টলেশন আছে, ধরুন নিউক্লিয়ার পাওয়ার ইনস্টলেশন, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার কেন্দ্র, দুদেশের ইনস্টলেশন সম্পর্কে তথ্য আদান প্রদান করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যদি যুদ্ধ পরিস্থিতিরও সৃষ্টি হয়, নিউক্লিয়ার ইনস্টলেশন এই যুদ্ধের আওতায় থাকবে না। নিউক্লিয়ার ইনস্টলেশন এই যুদ্ধের আওতায় থাকবে না। এবং তৃতীয় কোনো পক্ষ যদি নিউক্লিয়ার ইনস্টলেশনকে টার্গেট করে, তখন সেটাও দুটো দেশ সম্মিলিতভাবে প্রতিহত করবে। আমার ধারণা শাহবাজ শরীফের সরকার যে সমস্ত রকম চুক্তি স্থগিত বা বেরিয়ে আসার হুঙ্কার দিচ্ছে, তারা কি জানেন এরকম একটা চুক্তিও আছে যে যুদ্ধকালীন পরিস্থিতি হলেও নিউক্লিয়ার ইনস্টলেশন সম্পর্কে তথ্য আদান প্রদান দুদেশের মধ্যে চলবে। সম্ভবত 1991 সালের 1 জানুয়ারি থেকে প্রতি বছর এই তথ্য আদান প্রদান হয়েছে।
কোনো পরিস্থিতিতেই এই তথ্য আদান প্রদান বন্ধ হয়নি। এটা কিন্তু বাস্তব। কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন বিহারের মধুবনীতে, তার ছত্রে ছত্রে প্রতিটা শব্দের মাঝে অনেক ইঙ্গিত আছে। ভারতের মানুষ যেমন শুনেছেন, তেমনি রাওয়ালপিন্ডি, ইসলামাবাদও শুনেছেন। তারা তাদের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম একটা জিনিসও আবার স্বীকার করে নিয়েছে যে আন্তর্জাতিক মহলে ভারতের গ্রহণযোগ্যতা তাদের থেকে অনেক বেশি এবং তাদের ইকোনমি অত্যন্ত দুর্বল, অত্যন্ত ভঙ্গুর, এবং পাকিস্তান নিজেই বালুচিস্তান নিয়ে সমস্যায় আছে। তেহরিকে তালিবান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিয়েছে। তারা পাকিস্তান আর্মির ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পাকিস্তানের সাধারণ মানুষ যেন কিছু না কেনেন বা কোনো ব্যবসায়িক সম্পর্কে না জড়ান সে বিষয়েও আবেদন জানিয়েছে। আবার বালুচিস্তান পাকিস্তানের ল্যান্ডমাসে 44%, 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে আফগানিস্তানে, বালুচিস্তানের সঙ্গে ইরান এবং আফগানিস্তানে। তো পাকিস্তান নিজেই তার অভ্যন্তরীণ সমস্যায় জেরবার। তাই শাহবাজ শরীফের দুর্বল সরকার যতই তর্জন গর্জন করুন না কেন, পাকিস্তানের সংবাদ মাধ্যম এটা স্বীকার করে নিচ্ছে ভারতের অবস্থান অনেক মজবুত। ওয়ার্ল্ড কমিউনিটি ইনক্লুডিং আরব ওয়ার্ল্ডের কাছেও ভারতের বর্তমান গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। সেজন্য সৌদি আরব বলুন, ইউএই বলুন, কাতার বলুন, সমস্ত মুসলিম দুনিয়ায় ভারত খুব নির্ভরযোগ্য মিত্র এবং তাদের বিনিয়োগও ভারতবর্ষে প্রচুর। মুসলিম বিশ্বেই পাকিস্তান একঘরে, কারণ পাকিস্তান ভিক্ষার পাত্র নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়। এটা এখন প্রতিষ্ঠিত সত্য। তাই পাকিস্তানের সংবাদ মাধ্যম ও পাকিস্তান সরকারের এইসব তর্জন গর্জনকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে চায়নি। পরিস্থিতি অবশ্যই জটিল, অত্যন্ত সংকট রয়েছে বলে মনে হচ্ছে। রাতারাতি পরিস্থিতির কোনো বদল হবে বলে আমার মনে হয় না। যে ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলা নিরীহ পর্যটকদের উপর হয়েছে ক্ষমার অযোগ্য। ভারত কূটনৈতিক পথে জবাব তো দিচ্ছেই। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমরা এটা আশা করতে পারি যে আরো কঠোর কোনো পদক্ষেপের দিকে ভারত সরকার যাবে। যদিও প্রধানমন্ত্রী সেই কঠোর পদক্ষেপ কি হবে সে সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেননি, কোনো নির্দিষ্ট সময়সীমাও ধার্য করেননি। শুধু বলেছেন সন্ত্রাসীরা, জঙ্গিরা এবং তাদের মদতদাতারা এমন শাস্তি পাবে যেটা তারা কল্পনাও করতে পারছে না। দেখা যাক কি দাঁড়ায় আগামী দিনের পরিস্থিতি।